হ্যালো স্টুডেন্টস, ভালো আছো সবাই? আমি গৌতম স্যার আবার চলে আসলাম ম্যাথস করানোর জন্য। তো নিশ্চয়ই তোমরা আজকে বুক, কপি বা পেন যা যা ছিল রেখেছো, কিন্তু আজকে বলবো তোমরা একটা জিওমেট্রি বক্সের সঙ্গে রাখবে। কারণ আজকে যে পার্টটা নিয়ে আমি আলোচনা করব ওইখানে জিওমেট্রি বক্সের দরকার পড়বে। তো তোমরা ক্লাস 7-এ ত্রিভুজ কীভাবে কনস্ট্রাক্ট করতে হয় বা ত্রিভুজ কীভাবে অঙ্কন করতে হয় এগুলো তোমরা শিখেছো। একটা ত্রিভুজের 3টে বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন শিখেছো। তো আমরা এখন এই ক্লাসে আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব ওইটা তোমার হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। তো চ্যাপ্টার 4 ব্যবহারিক জ্যামিতি, প্র্যাকটিক্যাল জিওমেট্রি। তো এখানে এই চ্যাপ্টারের মধ্যে স্পেশালি আমরা শিখব চতুর্ভুজ কীভাবে অঙ্কন করতে হয়। তো ত্রিভুজ কীভাবে অঙ্কন করতে হয় তোমরা আগের ক্লাসে শিখেছো। তো এই ক্লাসে তোমরা আজকে শিখবে চতুর্ভুজ কীভাবে অঙ্কন করতে হয়। তো কনস্ট্রাকশন অফ কোয়াড্রিলেটারাল আজকে আমরা শিখব। তো এখানে চতুর্ভুজ অঙ্কনের কিছু পার্ট আছে, ওইটা আলোচনা করার আগে ত্রিভুজ যে অঙ্কন করেছিলে ওই জায়গাটা আমি একটু রিভাইজ করছি, তারপর আমরা চতুর্ভুজে যাব। তোমরা আর্লিয়ার ক্লাসে ত্রিভুজ অঙ্কন করেছিলে। তো ত্রিভুজ অঙ্কন করার জন্য কয়টা অংশের দরকার ছিল মনে করতে পারবে? 3টি অংশের দরকার পড়েছিল। তো 3টি অংশ দরকার কীভাবে পড়েছিল ওইটা আমি দেখাচ্ছি। একটা ত্রিভুজের কয়টা বাহু হয়? 1 2 3। তাহলে এখানে আমি কয়টা সাইড পেয়েছি? 3টা। কয়টা কোণ হয়? হাউ মেনি অ্যাঙ্গেলস? 3। তো এখানে আমি লিখেছি 3। তাহলে টোটাল কয়টা জিনিস পেয়েছি? এখানে কয়টা অংশ আছে একটা ত্রিভুজের? 3টা বাহু এবং 3টা কোণ। এই টোটালটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি 3। অর্থাৎ তোমাকে বা তোমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করতে হয় অ্যাটলিস্ট তোমাদের 3টি অংশ জানা থাকতে হবে। এবার 3টি অংশ কি কি? যখন তোমরা অঙ্কন শিখেছিলে নিশ্চয়ই 3টা বাহু দেওয়া ছিল, নতুবা 2টা বাহু একটা কোণ দেওয়া ছিল, নতুবা একটা বাহু 2টা কোণ ছিল, বা 2টা বাহু একটা কোণ ছিল। অর্থাৎ তুমি যেভাবেই করো তোমাকে টোটাল 3টা অংশ এখানে দেওয়া থাকবে, তাহলেই তোমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবে। তো আমরা এখন এই ক্লাসে যেটা করব ওইটা হচ্ছে চতুর্ভুজ। তো তার জন্য আমি একটা চতুর্ভুজ অঙ্কন করছি, এবং চতুর্ভুজ অঙ্কন করার জন্য আমাদের কয়টা অংশের প্রয়োজন আগে আমরা এটা বুঝতে হবে, তারপরে গিয়ে আমরা অঙ্কন স্টার্ট করব। তো লেটস সি। এখানে আমি একটা কোয়াড্রিলেটারাল অর্থাৎ চতুর্ভুজ অঙ্কন করলাম। তো চতুর্ভুজের এখানে কয়টা বাহু আছে? 4টি। আমরা বাহু পেয়েছি এখানে 4 সাইডস আর দেয়ার। হাউ মেনি অ্যাঙ্গেলস? কয়টা কোণ আছে? এখানে তোমরা দেখো এখানে তোমার 4টা কোণ আছে। তাহলে এখানে আমরা এই 4টা এখানে প্লাস করে দিলাম। তাছাড়া চতুর্ভুজের ক্ষেত্রে আরেকটা পার্ট থাকে যেটা বলা হয় কর্ণ। এখানে দেখো চতুর্ভুজের আরও 2টা কর্ণ আছে, অর্থাৎ 2টা ডায়াগোনাল আছে। তাহলে এই সংখ্যাগুলো যদি আমরা এখানে প্লাস করি, এটা এটা এটা, তাহলে 4 + 4 + 2 হাউ মাচ? 10। তাহলে 4টা বাহু, 4টা কোণ এবং 2টা কর্ণ যোগ করে কত পেয়েছি? 10। এবার 10কে আমরা কি করব? 2 দিয়ে ডিভাইড করব। কত পেয়েছি? 5। তাহলে একটা চতুর্ভুজ অঙ্কন করতে হলে তোমাকে অ্যাটলিস্ট ওই চতুর্ভুজের 5টি অংশে তোমাকে জানা থাকতে হবে। ওই 5টি অংশ কি বলা হয়? চতুর্ভুজ অঙ্কন করার শর্ত বা কন্ডিশন। তো প্রথমে আমরা আলোচনা করব একটা চতুর্ভুজ অঙ্কন করার জন্য কি কি শর্ত বা কন্ডিশন তোমার জানা থাকা দরকার।
তো লেটস সি আমরা ওইগুলোটা আলোচনা করে নিই। তো আমি শর্টলি তোমাদের আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1, তোমাকে যদি একটা চতুর্ভুজ অঙ্কন করতে হয় তাহলে অ্যাটলিস্ট তোমাকে এখানে 3টি বাহু, 2টি কর্ণ জানা থাকতে হবে। তাহলে 3 + 2 কত হলো? 5। তাহলে এখানে আমরা কত পেয়ে গেছি? 5টি অংশ। এবার মনে করো আমি এখানে 4টি বাহু দিয়ে দিলাম, তাহলে এখানে তোমাকে নিশ্চয়ই একটি কর্ণ জানা থাকতে হবে। তাহলে 4 + 1 এখানে হয়ে গেল 5, মানে 5টি অংশ আমাদের হয়ে গেল। এছাড়া তোমাকে যদি 2টি সন্নিহিত বাহু তোমাদের জানা থাকে, তাহলে এটার সঙ্গে তোমার জানা থাকতে হবে 3টি কোণ। এখানে দেখো 3 + 2, এই 2 আর 3 যদি প্লাস করি 5 হচ্ছে, অর্থাৎ 2টি সন্নিহিত বাহু হতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে বাহুগুলোর জন্য বিপরীত না হয়। এখানে সন্নিহিত কথার অর্থ হচ্ছে এরকম, মানে একটা বাহুর সঙ্গে একটা বাহুর কানেক্ট হতে হবে, দ্যাট ইজ এ সন্নিহিত, মানে অ্যাডজেসেন্ট সাইডস। বাট এটা যদি এরকম হয়ে যায়, মানে অপোজিট বিপরীত, তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে কন্ডিশনটা ভালো করে দেখবে, 2টি সন্নিহিত বাহু, নট বিপরীত। নেক্সট আরেকটা পয়েন্ট, এবার তোমার দেওয়া 3টা বাহু দেওয়া থাকবে, প্লাস 2টি অন্তর্ভুক্ত কোণ হতে হবে। এখানে দেখো এই 3 আর 2 মিলে 5 হয়, মানে 5টি অংশ হয়। তো এখানে আমরা 4টি শর্ত পেয়েছি। যে 4টি শর্ত তোমাদের দেখালাম, আমি প্রথম থেকে আবার একটু বলে যাচ্ছি। 3টি বাহু অথবা প্লাস 2টি কর্ণ, 4টি বাহু, 1টি কর্ণ, 2টি সন্নিহিত বাহু, বিপরীত বাহু হলে হবে না, প্লাস 3টি কোণ, 3টি বাহু এবং 2টি অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ মানে ওই 2টি বাহুর অন্তর্ভুক্ত হতে হবে। আমি তোমাদের এটা বার দিয়ে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে বাহুটা, এদিকে একটা কোণ হবে আর এদিকে একটা কোণ হবে। তাহলে এখানে এই কোণটা এবং ওই কোণটা, এই 2টা কোণ হবে অন্তর্ভুক্ত কোণ। এরকম কোণ হতে হবে। যদি এরকম বিপরীত হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তাহলে কন্ডিশনটা যেরকম বলা থাকবে ওই রকম টার্ম যদি প্রদত্ত থাকে তাহলে তুমি চতুর্ভুজ অঙ্কন করতে পারবে, আদারওয়াইজ তোমরা কিন্তু পারবে না। তাহলে এখানে আমরা 4টা কন্ডিশন পেয়েছি। আরেকটা পার্ট আছে 5 নম্বর, এটা হচ্ছে কিছু স্পেশাল কেসেস। যেমন সবসময় কি এই 5টা অংশ দেওয়া থাকলেই চতুর্ভুজ করতে পারবো, নাহলে কি করতে পারবো না, এরকম না। তাহলে ওইখানে আমরা কিছু বিশেষ বা স্পেশাল কেস আছে, ওই বিশেষ কিছু ক্ষেত্রের মধ্যে কি কি থাকতে পারে এটা বলে যাচ্ছি। বিশেষ কিছু ক্ষেত্র আছে, যেমন বর্গক্ষেত্র, রম্বাস, আয়তক্ষেত্র, এগুলো কিন্তু চতুর্ভুজ। স্কোয়ার, rhombus, rectangle, they are also quadrilaterals. But in case of these special cases, we don't need 5 parts. আমাদের 5টা অংশ দরকার নেই। বর্গক্ষেত্রের ক্ষেত্রে শুধু একটা বাহু দেওয়া থাকলেই যথেষ্ট। এখানে আমার 5টা দরকার নেই, অনলি ওয়ান সাইড। এবার কেন? বর্গক্ষেত্র এরকম একটা চতুর্ভুজ যার সবটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং প্রত্যেকটা বাহু
আরেকটা বাহুর সঙ্গে লম্বভাবে অবস্থিত, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি। ওই স্পেশাল পার্ট থেকেই আমরা বর্গক্ষেত্রের বাকি সব পেয়ে যাই। সেই কারণে একটা বাহু দিলেই হয়ে যায়। সিমিলারলি রম্বসের ক্ষেত্রে তোমাদের দুটি কর্ণ দেওয়া থাকলেই সাফিসিয়েন্ট। কারণ রম্বসের ক্ষেত্রে কি হয়, কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে বিভক্ত করে এবং কর্ণের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য সমান হয়। তো রম্বস যখন হবে দুটো কর্ণ দিলে সাফিসিয়েন্ট, আর লাগবে না। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটি বাহু দিলেই হবে। এখানে দুটি বাহু দিয়ে আমরা করতে পারবো এই কারণে আয়তক্ষেত্রে কি হয়, বিপরীত বাহুগুলি পরস্পর সমান। তাহলে কি হয়, আমরা একটা বাহুর উপরে আয়তক্ষেত্রের বাহুগুলো কি থাকে, লম্বভাবে অবস্থিত হয়। তখন আমরা 90 ডিগ্রি কোণ করে ওই আরেকটা বাহুর দৈর্ঘ্য দিয়ে বাকিগুলো আমরা কমপ্লিট করতে পারি। তাহলে এখানে বর্গক্ষেত্র, রম্বস, আয়তক্ষেত্র এগুলো হচ্ছে স্পেশাল কেস বা বিশেষ ক্ষেত্র। এখানে আমাদের 5টি অংশ দরকার পড়ে না। আদারওয়াইজ অন্য যদি কোনো চতুর্ভুজ হয় যেগুলো এরকম স্পেশাল জিওমেট্রিক শেপের সঙ্গে ম্যাচ হয় না, ওই ক্ষেত্রে আমাদের 5টা অংশ দরকার লাগবে এবং 5টা অংশ ছাড়া আমরা অঙ্কন করতে পারবো না। তাহলে চতুর্ভুজ অঙ্কন করার আগে তোমাদের এই জিনিসগুলো বা এই শর্তগুলো অ্যাটলিস্ট অবশ্যই জানা থাকতে হবে, নাহলে তোমরা সঠিকভাবে অঙ্কন করতে পারবে না। এবার আমি তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে এগুলো বোঝাচ্ছি। তোমরা তোমাদের জিওমেট্রি বক্সের কম্পাস স্কেলটা অবশ্যই সামনে রাখো। আর আগের ক্লাসে তোমরা কোণ কীভাবে অঙ্কন করতে হয়, যেমন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, তারপর 105 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, এরকম কিছু কোণ প্রোটেক্টর ছাড়া, চাঁদা ছাড়া কীভাবে তোমাকে কম্পাস ব্যবহার করে অঙ্কন করতে হয় তোমরা অলরেডি শিখেছো। তো ওই শেখাটা আজকে তোমাদের এখানে কাজে লাগবে। তো আমি 1 বাই 1 কয়েকটা কনস্ট্রাকশন অঙ্কন তোমাদের দেখাচ্ছি, কীভাবে একটার পর একটা স্টেপ তোমরা ব্যবহার করবে। ওই স্টেপগুলো সঠিকভাবে যদি ব্যবহার না হয় তাহলে অঙ্কনটা তোমার কমপ্লিট হবে না। তো লেটস সি ফিউ এক্সাম্পলস। এখন দেখো আমি তোমাদের একটা চতুর্ভুজের এক্সাম্পল নিচ্ছি দেখানোর জন্য। আমি নিলাম PQRS একটি চতুর্ভুজ। এই PQRS চতুর্ভুজের আমি এখানে দেখো 5টা অংশ নিয়েছি, PQ, QR, RS, PS, PR। এখানের মধ্যে এই প্রথম 4টি যে আছে এগুলো হলো 4টি বাহু, আর এখানে একটা নিয়েছি, এখানে দেখলাম একটি কর্ণ। তাহলে তোমরা এদিকে দেখো, এখানে 4, এখানে 1, তাহলে 4 + 1 মিলে হলো 5। তাহলে হাউ মেনি পার্টস আই হ্যাভ টেকেন? 5 পার্টস। তো একটা চতুর্ভুজের আমি 5টি অংশ নিয়েছি। এই 5টি অংশ আমি এক্ষেত্রে নিয়েছি 4টি বাহু এবং একটি কর্ণ। এটা আমি তোমাদের ব্ল্যাকবোর্ডে একটা স্কেচ নিয়ে দেখাবো। এর আগে আমি একটা রাফ স্কেচ তোমাদের এখানে দিয়ে ড্র করেছি, তোমরা কপিতে ড্র করে নাও রাফ স্কেচটা কীভাবে হবে। এখানে আমরা রাফ স্কেচটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোন পয়েন্টটা কোন দিকে আছে, কোন দিকে আমরা বৃত্তচাপটা অঙ্কন করব, এটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো এখানে আমি PQRS একটা রাফ স্কেচ নিয়ে নিলাম। এখন আমরা এখানে এটা কি অঙ্কন করব। প্রথমত আমরা কি করব, এখানে যে PQRS আছে এখানে আমরা PR যে কর্ণটা আছে এই কর্ণটা আমরা প্রথমে ড্র করব। তাহলে তোমরা কপিতে ড্র করো। আমি এখানে প্রথমে PR স্কেলের সাহায্যে অঙ্কন করো। PR আমি নিয়ে নিলাম কর্ণটি, যার দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে ওইখানে আমি টিক করে দিলাম, PR আমি নিলাম, স্কেলের সাহায্যে অঙ্কন করলাম, যার দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। এখন যদি এটা PR হয় তাহলে আমি রাফ স্কেচে তোমরা তাকিয়ে দেখো, ওইখানে আমি দেখাচ্ছি রাফ স্কেচে দেখো উপরের পার্টটার মধ্যে আছে Q, নিচের পার্টটা আছে S। তাহলে আমাদের এদিক দিয়ে নেব আমরা PQ আর এদিকে নেব QR।
এবার পি কিউর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 4 সেন্টিমিটার। তো স্কেল এবং কম্পাসের সাহায্যে তোমরা ওই মেজারটা নেবে। তো স্কেল দেখো, আমি একটা রাফ স্কেচ দেখাচ্ছি। ধরো এরকম স্কেল তোমার হাতের কাছে বা জিওমেট্রি বক্সে আছে এবং স্কেলের মধ্যে এরকম মার্কিং থাকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, লাইক দিস 10-15 থাকে। এবার কি করবে, এইখানে ফার্স্ট 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম করে তোমার নাম্বারিং করা আছে স্কেলের মধ্যে। এবার তুমি তোমার কম্পাসটা হাতে নাও, কম্পাসের একটা নিডল, একটা সুচ তুমি 0-তে বসাও এবং এটাকে এক্সপান্ড করে আরেকটা পার্ট তোমরা কি করবে, আমার তো লাগছে 4 সেন্টিমিটার, তো তোমরা 4 সেন্টিমিটারের মধ্যে করবে। তো আমি এখানে জাস্ট রাফ স্কেচ দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা সেট করে নাও, 0-তে তোমার একটা নিডল পার্ট বসবে, এক্সপান্ড করার পর আরেকটা পার্ট চলে যাবে 4 সেন্টিমিটারে। এবার ওই পার্টটা নিয়ে তোমরা কি করো, পি বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করবে এইভাবে। So you draw a arc taking P as center. Exactly same way. Similarly, এবার R বিন্দুকে কেন্দ্র করে মানে টেকিং R as center, you draw RS. এখানে PQ গেল, এবার RS এটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা আর্ক ড্র করো। এবার এখান থেকে যে আর্কটা ড্র করা হলো আর ওইখান থেকে যে করা হলো, দুইটা আর্ক দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে। ওই ইন্টারসেক্টিং পয়েন্টের নাম আমরা দিয়ে দেব কিউ। নাও ইউ জয়েন পি কিউ অ্যান্ড কিউআর। এখন তোমরা পি কিউ এবং কিউআরকে যুক্ত করো। আমাদের কিন্তু এখনো কমপ্লিট হয়নি, আমাদের আরও পার্ট বাকি আছে। এখন তোমরা নেক্সট কী করো, আমরা যখন এই কর্ণের উপর দিকে যেরকম করেছি, আমরা নিচের দেখো করব, কিন্তু নিচের দিকে কোনটা করব তার জন্য কী করব, রাফ যে স্কেচটা করেছি ওইটার হেল্প নেব। তো রাফ স্কেচে কী ছিল দেখো, লোয়ার পোর্শনে ছিল পিএস এবং আরএস। তো আমাদের কাছে আরএস এর বিলো দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং পিএস আছে তোমার 5.5 সেন্টিমিটার। এবার তুমি সেম আবার কম্পাস এবং স্কেল থেকে মেজারটা নিয়ে কম্পাসের সাহায্যে পিকে কেন্দ্র করে আমরা পিএস কত ছিল 5.5 সেন্টিমিটার, এখান থেকে একটা কী করব, বৃত্তচাপ অঙ্কন করব। সিমিলারলি with the help of compass you draw another arc taking R as center from here, and these two arcs intersect at another point and name it S. তোমরা এটার নাম দাও S। এখন আবার কি করবে, এই RS এবং PS যুক্ত করে দাও। এবার যে বাহুগুলো ছিল, বাহুগুলোর দৈর্ঘ্যগুলোর যে পরিমাপটা লিখে দাও। আমাদের পি কিউ ছিল 4 সেন্টিমিটার, কিউআর ছিল 6 সেন্টিমিটার, আরএস ছিল 5 সেন্টিমিটার আর পিএস ছিল 5.5 সেন্টিমিটার। এই দেখো আমরা একটা চতুর্ভুজ পেয়েছি। এটা কি বলা হয়, উদ্দিষ্ট চতুর্ভুজ, যার যে পরিমাপটা দেওয়া ছিল ওই পরিমাপের অ্যাকর্ডিংয়ে আমরা এটা অঙ্কন করেছি। তো দিস ওয়ে you can construct one more type of quadrilaterals using this kind of given informations. So you need at least 5 parts or 5 portion of that quadrilateral. তোমাকে 5টা অংশ জানা থাকতে হবে এরকম তোমাকে চতুর্ভুজ অঙ্কন করার জন্য। তো আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, ওয়ান মোর এক্সাম্পল। এখন দেখো আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে আবার 5টি অংশ আছে, কিন্তু এই 5টি অংশের মধ্যে কী কী পার্ট ডিফারেন্ট আছে। তো এখানে আমি একটা নিয়েছি চতুর্ভুজ ABCD, যার মধ্যে BC, AD, CD, SC, BD এগুলোর কিছু মেজার নিয়েছি। এখানে 1, 2, 3, 4, 5 পার্টস আছে, 5টা অংশ এখানে আছে। এই 5টা অংশের মধ্যে
এখানে আমরা একটা রাফ স্কেচ নিয়েছি এ বি সি ডি। যদি এ বি সি ডি রাফ স্কেচটা আমরা ভালো করে দেখি, এখানে এ বি বিসি সিডি এডি এগুলো হচ্ছে বাহু, অর্থাৎ এখানে বিসি এডি সিডি, বিসি এডি সিডি এই তিনটা হচ্ছে তোমার বাহু। আর এসি আর বিডি, এখানে দেখো এসি আছে বিডি আছে, এই দুইটা হচ্ছে কর্ণ। তাহলে এখানে আছে আমার তিনটা বাহু, দুইটা কর্ণ। তো 3 আর 2 যদি প্লাস করি আমরা, 3 + 2 = 5। তো এগেন আমি কয়টা পার্ট নিয়েছি? 5টা অংশ। কি কি? 3টা বাহু নিয়েছি, 2টা কর্ণ নিয়েছি। তাহলে চতুর্ভুজের আমি 5টা অংশ নিয়ে চতুর্ভুজটা কীভাবে অঙ্কন করতে হয় এটা আমি তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে কি করবে, এই চতুর্ভুজের একটা খসড়া চিত্র অর্থাৎ রাফ স্কেচ তোমরা অবশ্যই করে নেবে, কারণ উইথাউট এই রাফ স্কেচ তোমরা যদি করতে যাও তো তোমাদের মাঝখানে কোথাও না কোথাও একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, বা নাও হতে পারে, বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এটা নিয়ে নিয়েছি রাফ স্কেচ এ বি সি ডি, এখানে এসি এবং বিডি দুটো কর্ণ নিয়েছি। তো প্রথমে কি করব, এখানে আমরা এসি কর্ণটাকে অঙ্কন করব। তো স্কেলের সাহায্যে এসি কর্ণের যে দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, তোমরা 6 সেন্টিমিটার অঙ্কন করো স্কেলের সাহায্যে। নেক্সট আমরা কি করব, এই লাইনের উপরে দেখো, রাফ স্কেচে তোমরা অবজার্ভ করে দেখো, এই লাইনের উপরে এদিকে আছে এডি, এদিকে সিডি। তো আমাদের কিন্তু অলরেডি মেজারমেন্ট দেওয়া আছে এডি এবং সিডির। তাহলে একে কেন্দ্র করে এডি যে দৈর্ঘ্য আছে 5 সেন্টিমিটার, সেম এরকমভাবে স্কেল এবং কম্পাসের সাহায্যে 5 সেন্টিমিটার মেজার নিয়ে তোমরা একটা বৃত্তচাপ অঙ্কন করো, এবং সিকে কেন্দ্র করে সিডি যে দৈর্ঘ্য আছে 5.5 সেন্টিমিটার, এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করো। তাহলে এই যে দুইটা বৃত্তচাপ অঙ্কন করা হয়েছে, ওরা দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটার নাম দিয়ে দাও ডি। এখন তোমরা এডি এবং ডিসি যুক্ত করে দাও। তো এটা দৈর্ঘ্য ছিল আমার কত, এডি 5 সেন্টিমিটার, সিডি ছিল 5.5 সেন্টিমিটার, আমি লিখে রাখলাম। নেক্সট আমরা করব বাকি পার্টটা। তো আমি এই পার্টটা আবার রিপিট করে যাচ্ছি কীভাবে করা হয়েছে। ফার্স্ট ইউ ড্র এ লাইন সেগমেন্ট ইউজিং স্কেল উইথ দ্য হেল্প অফ স্কেল equal to 6 centimeter, taking the measure 6 centimeter. Then in the upper part AD এবং CD তোমাকে ড্র করতে হবে। তো taking a center, draw a arc equal to 5 centimeter, and taking C as center, draw another arc equal to 5.5 centimeter. তো দুটো আর্ক একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, নেম ইট ডি। নাও আই এম গোয়িং টু নেক্সট পার্ট। তো নেক্সট পার্ট আমাদের কি আছে, এটা করার আগে আমরা চলে যাব রাফ স্কেচে। তো রাফ স্কেচে দেখো কি আছে, নিচের পোর্শন আছে এ বি এবং সিডি। এখানে আমি এই জায়গাটাকে ডট মার্ক রেখেছি, এটার পেছনে একটা রিজন আছে, আমি এন্ড অফ দ্য ড্রয়িং আমি তোমাদের বলে দেবো কেন আমি ডট করেছি। তো এখানে আমরা এ বি লাগবে এবং সিডি লাগবে, বিসি লাগবে। তো আমাদের কাছে মেজারমেন্ট আছে শুধু বিসির, দেখো পুরো পার্টে দেখো, আর আমাদের কাছে বিসি বাকি আছে, কিন্তু এবি কিন্তু আমাদের কাছে নেই। তাহলে আমরা নিচের পোর্শনের যে পার্টটা আছে কীভাবে করব। তো প্রথমে আমরা কী করি, বিসি যে 4 সেন্টিমিটার আছে, সিকে কেন্দ্র করে এদিকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে নিই। এখান থেকে এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। কিন্তু একে কেন্দ্র করে বৃত্তচাপ অঙ্কন করার মতো আমাদের কাছে পরিমাপ নেই, মেজারমেন্ট দেওয়া হয়নি। এই ক্ষেত্রে আমরা কী করব, আরেকটা যে কর্ণ আছে বিডি, আমরা ওইটার সাহায্য নেব। তখন আমরা কী করব, ওই যে বিডি কর্ণ আছে 7 সেন্টিমিটার, এখানে দেখো এই যে ডি থেকে বি এই যে দৈর্ঘ্যটা 7 সেন্টিমিটার। এখন আমরা কী করব, এই ডি বিন্দুকে কেন্দ্র করে আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। ওই বৃত্তচাপটা নিচের এই বৃত্তচাপকে এই বিন্দুতে ছেদ করবে।
এবং এই বিন্দুর নাম দিয়ে দাও বি। এখন তোমরা এ বি এবং সিডিকে যুক্ত করে দাও। এই হয়ে গেল আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ, যাকে আমাদের অঙ্কন করতে বলা হয়েছে এবং যার এই পরিমাপগুলো দেওয়া হয়েছে। তো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড কোয়াড্রিল্যাটারাল, ইজন্ট ইট? তো এখন আমরা কি করব, ডি আর বিকে যুক্ত করে দেব। এখন লিখে দেবো এখানে 7 সেন্টিমিটার। এবার আমি বলেছিলাম কেন আমি এটাকে ডট লাইন দিয়েছি। ডটেড লাইন কেন হয়েছে? অ্যাকচুয়ালি ডটেড লাইন দিয়েছি কারণ এই লাইনটার আমাদের কাছে কোনো পরিমাপ নেই, মেজারমেন্ট নেই। তো আমরা ড্র করার সময় এই রাফ স্কেচটা আমরা ইউটিলাইজ করব। তো আমাদের জন্য কোনো ভুল না হয়, মানে তোমাদের জন্য কোনো ভুল না হয়, তাই কি হয়েছে, এই লাইনটাকে আমরা প্রথম থেকেই কী করব, ডট লাইন মার্ক করে রাখবো। এটা মিনিং হলো যে এটার কোনো মানে পরিমাপ দেওয়া নেই, এটার কোনো মেজারমেন্ট আমার কাছে নেই, তার মানে মিসিং আছে এটা। তার মানে আমাদের নিশ্চয়ই এখানে এটার পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে হবে এবং ওইটা ব্যবহার করে আমাদের কনস্ট্রাকশনটাকে কমপ্লিট করতে হবে। তো দ্যাটস ওয়াই এটা আমি এখানে ডট লাইন দিয়ে গেছি, বিকজ এটার মিনিং হলো এটা এখানে মিসিং নেই। এটা দেখো তোমরা এখানে যে এ বির কোনো মান দেওয়া নেই। তো এ হলো কি, 3টা বাহু এবং 2টা কোণ দেওয়া থাকলে কীভাবে করতে হয়। এবার আমি তোমাদের শর্তগুলো থেকে তো 2টো দেখিয়েছি, এবার একটা স্পেশাল কেস আছে, ওই স্পেশাল কেস থেকে তোমাদের দেখাবো কীভাবে তোমার বর্গক্ষেত্র অথবা আয়তক্ষেত্র অথবা তোমার রম্বাস কীভাবে অঙ্কন করতে হয়। তো স্পেশাল কেসের মধ্যে দেখো, তো এখন আমি তোমাদের বিশেষ ক্ষেত্র বা স্পেশাল কেসের যে পার্টগুলো আছে কীভাবে ওইটা কনস্ট্রাকশন করতে হয় এটা দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের 5টা অংশ দেওয়া থাকবে না, একটা দেওয়া থাকতে পারে, 2টা দেওয়া থাকতে পারে, এটা অ্যাকর্ডিং টু কোয়াড্রিল্যাটারাল তোমাদের বেলুটা দেওয়া থাকবে। তো আমি একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিলাম প্রথমে বর্গক্ষেত্র, দ্যাট ইজ স্কোয়ার। আরও আছে, রম্বস আছে, রেক্ট্যাঙ্গেল আছে, তো বাকিগুলো এভাবেই করতে হয়। তো আমি তোমাদের বর্গক্ষেত্র দেখিয়ে দিচ্ছি। তো বর্গক্ষেত্রের মধ্যে ধরো আমি নিলাম একটা, এখানে বর্গক্ষেত্রের নাম নিলাম PQRS। এই ক্ষেত্রে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ধরছে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তো যেখানে 5টি অংশ দরকার ছিল এখানে 5টি ছাড়া শুধু একটিই দেওয়া আছে। তো ইট ইজ নট ডিফিকাল্ট, ইট ইজ ভেরি ইজি। অন্যগুলো থেকেও এটা অনেক ইজি, কিন্তু এর জন্য তোমাকে কতগুলো জিনিস জানা থাকতে হবে যে বর্গক্ষেত্রের যে ধর্মগুলো আছে, মানে প্রপার্টিগুলো আছে, হোয়াট আর দ্য প্রপার্টিস অফ স্কোয়ার, ওইটা তোমাকে জানা থাকতে হবে। স্কোয়ারের ক্ষেত্রে কি হয়, সবগুলো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয় এবং প্রত্যেকটা বাহু একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণে অর্থাৎ লম্বভাবে আবদ্ধ আছে, মানে কানেক্ট হয়ে আছে। তো এখানে আমরা ওই প্রপার্টিগুলো, ওই ধর্মগুলো এখানে ইউটিলাইজ করব কনস্ট্রাকশন করার জন্য। তো প্রথমে কি করব, আমি 5 সেন্টিমিটার ওই বাহুটা অঙ্কন করছি, তোমরাও করো। এবার যেহেতু প্রত্যেকটি বাহু আরেকটা বাহুর সঙ্গে 90 ডিগ্রি কোণে আবদ্ধ হয়ে আছে, তাহলে এখানে কি করব, আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এবং 90 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয় তোমরা নিশ্চয়ই আগের ক্লাসে করেছো, তো আমি ওইটা আর দেখাতে যাচ্ছি না, আমি তোমাদের শুধু এটা বুঝিয়ে দিচ্ছি 90 ডিগ্রি কীভাবে অঙ্কন করতে হয়। তো এখান থেকে প্রথমে কীভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবে, একই পরিমাপে এখান থেকে কাটবে, আবার এখানে বসিয়ে এভাবে কাটবে। এবার এখান থেকে বসিয়ে এদিকে একটা, এখান থেকে বসিয়ে এদিকে একটা, এবার এই বিন্দুটা এবং এই বিন্দু ধরে যুক্ত করবে। সেমভাবে এদিক দিয়েও হবে। তো আমি এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে কাটলাম, আবার এখান থেকে কেটেছি, এখানে বসিয়ে এইভাবে দিলাম বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে এভাবে বৃত্তচাপ, তাহলে এটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি, এখানেও হয়ে গেল 90 ডিগ্রি। আর যেহেতু সবগুলো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, তাহলে আমরা কী করব, তাহলে এই জায়গাটা হবে 5 সেন্টিমিটার, এই জায়গাটা হবে 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটারের মেজারটা নিয়ে আমরা কী করব, কম্পাস বসিয়ে এভাবে কেটে দেব। তো দিস অলসো 5 সেন্টিমিটার অ্যান্ড দিস ওয়ান অলসো 5 সেন্টিমিটার। এখন তুমি কী করো, এখানে নাম দিয়ে দাও কিউ আর। তো এটা যদি কিউ হয় ডেফিনেটলি পয়েন্টটা পি হবে, আর এটা হবে এস।
এখন তোমরা পিএস যুক্ত করে দাও। তাহলে আমি কী করেছি, পিএস জয়েন করে দিলাম। তাহলে পি কিউ আর এস হলো ওই উদ্দিষ্ট বর্গক্ষেত্র যার একটি বাহু দেওয়া ছিল, যার মান ছিল 5 সেন্টিমিটার। তো এরকমভাবে স্পেশাল কেসের মধ্যে তোমরা আয়তক্ষেত্র এবং রম্বস ওইগুলো তোমরা অঙ্কন করতে পারবে। তো আজকে আমি তোমাদের এই কনস্ট্রাকশন এবং যে ব্যবহারিক জ্যামিতি আছে, প্র্যাকটিক্যাল জিওমেট্রি আছে, তো এটার মধ্যে চতুর্ভুজ স্পেশালি কীভাবে অঙ্কন করতে হয় এবং কি কি শর্ত আছে ওইগুলা দেখিয়ে দিলাম। তোমরা বাড়িতে অবশ্যই স্টাডি করবে এবং স্টাডি করে নিজের থেকে এক্সাম্পল নিয়ে তোমরা অঙ্কন করার চেষ্টা করবে। তো আজকের জন্য আমি এখানেই শেষ করছি। বাই বাই।